বাংলাদেশে গত 18 মাসে মানে 2024-এর জুলাই আগস্টের পর থেকে কেন এখন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আরো নিশ্চিত করতে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশের সেনাবাহিনী আরো কার্যকর ভূমিকা রাখে নাই, সক্রিয় ভূমিকা রাখে নাই, এ নিয়ে যখন সিভিলিয়ানদের মধ্যে মানে আমাদের মতো অসামরিক বেসামরিক মানুষজনের মধ্যে নানা জল্পনা আছে, রাজনৈতিক অনিশ্চয়তার মুখে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতার মুখে কেনই বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই, এমন সব আলোচনা জল্পনা প্রত্যাশার মধ্যে সেনাবাহিনী বিষয়টাকে কেমন করে দেখেন, সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ যে কর্মকর্তারা আছেন তারা কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন তা বুঝতে সম্ভবত একটা বড় ধরনের সূত্র পাওয়া গেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য উইককে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের দেওয়া একটা সাক্ষাৎকারের মাধ্যমে। ফজলে এলাহি আকবর শুধুমাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেই মানে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেই একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি তাই নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা ওয়াকারুজ্জামান 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আয়োজন করতে এবং কিভাবে সেনাবাহিনী আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু তৈরি হবে সে বিষয়ে আলোচনা করতে সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে ডেকে নিয়ে এসেছিলেন তার সেনা ভবনে। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তিনি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং 4 আগস্ট দিবাগত রাতে 5ই আগস্ট হয়ে গেছে তখন ক্যালেন্ডারে, এমন একটা সময়ে সেনাপ্রধান তাকে এই অনুরোধ করেন যে তিনি যাতে সকাল সকাল সেনাপ্রধানের বাসভবনে পৌঁছে যান এবং তারপর তার আয়োজনে দুপুর 1টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধান বৈঠকে বসেন যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনাটা শুরু হয়। এখন এই ফজলে এলাহি আকবর সরাসরি বলছেন যে বাংলাদেশে তিনি বরাবর রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলে এসেছেন যে মিছিল মিটিং করে কিচ্ছু হয় না, যখন বাংলাদেশে সেনাবাহিনী বলে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে এবং আমরা আর এই সরকারের সাথে নাই, তখনই বাংলাদেশে শুধুমাত্র সরকার বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়। এবং তিনি মনে করিয়েছেন যে একদিকে যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার ওয়াকারুজ্জামানের গড়ে দেওয়া, ঠিক তেমনি ভাবেই হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ওই কারণেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তখন এই অবস্থান নিয়েছিল যে যথেষ্ট হয়েছে আর শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা মানবেন না কিংবা শেখ হাসিনা সরকারের সাথে আর তারা নাই। কাজেই এই সরকার যে এখন চলছে সেটা তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই সরকার। কাজেই এই যে সিভিলিয়ান মানুষ আমরা ভাবতে থাকি যে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিচ্ছেন না, কেন তিনি তার এক ধরনের নিয়ন্ত্রণ আরো বেশি মাত্রায় প্রতিষ্ঠা করছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করতে আরো প্রকাশ্যে ভূমিকা রাখছেন না, এরও উত্তর পাওয়া যায় মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের উত্তরে। তিনি এই দ্য উইকের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে আসলে একটা নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সেনাবাহিনীরও আর কোনো উপায় নাই, সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর গড়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ মনে রাখতে হবে যে সেনাবাহিনী বছরের পর বছর মাসের পর মাস এমনভাবে রাজপথে মোতায়েন থাকতে পারে না। কাজেই রাজপথে মোতায়েন থাকা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে এখন একটা নির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে, এই ট্রানজিশনটার প্রয়োজন, যার মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে এখন সেনাবাহিনী রাজপথে, এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে এবং এই নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়।
কিন্তু সাবেক এই সেনা কর্মকর্তা এটাও মনে করিয়েছেন যে সেনাবাহিনীকে অরাজনৈতিক মনে করা হলেও বাংলাদেশে এর একটা এমন রাজনৈতিক ইতিহাস আছে যে যে কোনো ক্রাইসিসে, মানে যে কোনো জটিল পরিস্থিতিতে, সংকটকালে, সহিংসতার আশঙ্কার মধ্যে বারবারই সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে সেটা মনে করা হয়। দেখেন, এখন যখন নির্বাচন আসছে, নির্বাচনটা হলে কি হবে, কি ধরনের সরকার গঠিত হবে, সত্যি কি মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা, মানে অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতা ছেড়ে দিয়ে যাবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন আসবে, নাকি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি মিলে একটা সরকার গঠিত হবে। এই প্রশ্নগুলো নিয়ে যখন নানা রকম শঙ্কা আছে, তারপর নির্বাচনের দিন যদি পরিস্থিতি ভীষণ সহিংস হয়ে ওঠে তখন কি হবে, এগুলো নিয়ে যখন প্রশ্ন আছে, তখন ক্যান্টনমেন্টে আলোচনাটা কি, তখন সামরিক বাহিনীর ভেতরে কি জল্পনা চলছে, সেনাবাহিনীর কর্মকর্তারা বিষয়টাকে কিভাবে দেখছেন। সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর পরিষ্কারভাবেই বলেছেন, রাজনৈতিক নেতারা যদি ব্যর্থ হন, এই নির্বাচনে ফলাফলে যদি রাজনৈতিক নেতারা সত্যিকারের পরিবর্তন আনতে না পারেন, মানে নির্বাচন যদি ভেস্তে যায়, তাহলে সামরিক বাহিনী এসে আবার জনগণের পাশে দাঁড়াবে। তো বাংলাদেশে তিনি বলেছেন ঐতিহাসিকভাবেই সেটা ঘটেছে। বাংলাদেশের ইতিহাস বিবেচনা করলে দেখবেন এই যে জনগণের পাশে এসে দাঁড়ানো, মানে সিপাহী জনতার বিপ্লব হয়ে যাওয়া, সিপাহী জনতার ঐক্য হয়ে যাওয়া, এমনিতে যদি আপনি তাত্ত্বিক ভাষায় সেটাকে ব্যাখ্যা করেন, সেটা আসলে সামরিক বাহিনীর কু, সেটা সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, এবং সেই সামরিক বাহিনী তার মানে ওয়াকারুজ্জামানের বাহিনীও এখন প্রস্তুত আছে, সেনাবাহিনী প্রস্তুত আছে নির্বাচন ভেস্তে গেলে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে, রাজনৈতিক নেতৃত্ব যথাযথভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে সেনাবাহিনী নাকি আবার জনগণের পাশে দাঁড়াবে, মানে সেনাবাহিনী ক্ষমতা নেবে। পরিষ্কারভাবে এই সাবেক সেনা কর্মকর্তা বুঝিয়ে বলেছেন ভারতীয় এই সংবাদ মাধ্যমকে যে বাংলাদেশের জনগণের সঙ্গে সেনাবাহিনীর একটা ট্রাস্ট আর ইমোশনাল কানেকশন, একটা বিশ্বাস এবং আবেগের সম্পর্ক আছে। কারণ মানুষ মনে করে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়, মানে রাজনৈতিক নয়, এটা একটা অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন, কিন্তু সবসময় এর কাছে প্রত্যাশা করে যে রাজনীতির সংকটের মধ্যে এসে এই প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং মেজর জেনারেল আকবর মনে করিয়েছেন যে 2024-এর আগস্টে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি গ্রহণ করেছে, এবং তিনি এটা মনে করাচ্ছেন, সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে আমার, তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার, যে এই নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সে সরকারকে বিরাজনীতিকরণ করতে হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। মানে সেনা কর্মকর্তা নিজেই স্বীকার করছেন যে যদিও বা সেনাবাহিনীকে অ্যাপলিটিক্যাল ভাবা হয়, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশে সবসময় রাজনৈতিক ভূমিকা পালন করেছে, কিন্তু এই মিলিটারি অফিসার আবার নিজে বলছেন যে মিলিটারির প্রত্যাশা হচ্ছে যে যে রাজনৈতিক সরকার বাংলাদেশে ক্ষমতা নেবে তারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে, বিচার বিভাগ সহ, পুলিশ সহ সকল প্রতিষ্ঠানকে বিরাজনীতিকরণকে তার সবচেয়ে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করে বাংলাদেশে দায়িত্ব পালন করবে, এবং না হলেই সেনাবাহিনী আবার এসে জনগণের পাশে দাঁড়াবে। কারণ এই সাবেক সেনা কর্মকর্তা বলছেন যে তারা মনে করেন যে তরুণরা অধৈর্য হয়ে উঠেছেন, বাংলাদেশের তরুণরা পরিবর্তন চান, বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান। তো এখন বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান নাকি 2007 সালের 1/11 সরকার থেকেই আমরা যেটা দেখছি যে আসলে যখনই সেনাবাহিনীর কর্তৃত্বে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার, মানে এই ইউনূস সরকারের মতো বা সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা 1/11 সরকারটা যেমন ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, এরা বারবার এই বিরাজনীতিকরণের কথা বলেন। তারা বাংলাদেশের সকল
মানে প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে রাজনীতির কারণে, এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বলেন এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। এমনিতে শুনলে ব্যাপারটাকে মনে হবে খুবই ন্যায়সঙ্গত দাবি, মানে এটা তো আপনার আমারও দাবি যে কেন রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান। কিন্তু সেনাবাহিনী যেই প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা, বাংলাদেশে এই সাবেক বর্তমান সেনা কর্মকর্তারা পুরো মিলিটারি এস্টাবলিশমেন্ট বিশ্বাস করেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংকটে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, রেখেছেন, আগামীতেও রাখবেন, বর্তমানেও রাখছেন। এই পরিস্থিতিতে মানে এই সাক্ষাৎকারটি পড়লে তারপর যখন মনে করবেন যে এখন বাংলাদেশে 12 তারিখ যখন নির্বাচনটি আসছে, তখন বাংলাদেশে 1 লক্ষ সেনা সদস্য দায়িত্বে মোতায়েন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিহাসে 1 লক্ষ সেনা সদস্যের, বিমান বাহিনী এবং নৌবাহিনীরও কয়েক হাজার করে সদস্য আছেন, কিন্তু 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশে কোনো নির্বাচন পরিচালনার জন্য মোতায়েন হয়েছেন, এই রেকর্ড বাংলাদেশে কখনো নাই। মানে এটা সর্বাধিক সংখ্যক মোতায়েনের ঘটনা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর দাবি ছিল যে তাদেরকে এমন ক্ষমতা নির্বাচন কমিশন দিক যে তারা যে কোনো অভিযোগের খবর পেলেই সরাসরি ভোট কেন্দ্রে ঢুকে যেতে পারবে, তাদের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেটের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। শেষ পর্যন্ত সেই অনুমতিটা তারা এখনো পান নাই বটে, কিন্তু সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে তারা ভোট কেন্দ্রের একদম আঙিনা পর্যন্ত এবার দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বক্তব্য রাখছেন এবং রেখে বলছেন ভোট কেন্দ্র এবং ভোট বাক্স দখলের যে কোনো প্রচেষ্টা তারা সর্বাধিক গুরুত্বের সঙ্গে মোকাবেলা করবেন। এবং অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার সেনাবাহিনীর বিষয়ে কি জানি রিল ইনকিলাব মঞ্চ থেকে প্রকাশ হয়ে গেছে বলে এক মোবাইল জার্নালিজম ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমস অফিসে সেনা সদস্যদের পাঠিয়ে 21 জন সাংবাদিককে এক রাতে তুলে নিয়ে এসেছিলেন সেনাবাহিনীর ক্যাম্পে। এই পুরো পরিস্থিতিটা যদি ভাবেন তাহলে বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে মনে করাতে চেয়েছেন যে তারাই ক্ষমতায় আছেন। মানে পুরো মডেলটাই প্রকৃতপক্ষেই পাকিস্তানের মডেলে পরিণত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, যারা নিজেরাই রাজনৈতিক পক্ষ তৈরি করছে। মনে রাখবেন 5ই আগস্ট জামায়াতে ইসলামীর আমির, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এরা সেনা সদরে এসে বাংলাদেশের প্রধানতম নেতায় পরিণত হলেন। মনে রাখবেন বাংলাদেশে এই ছাত্র নেতারা যে মন্ত্রী পরিষদে ঢুকবেন, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করবেন, এই পুরো প্রক্রিয়াটাই 5ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা থেকে ঠিক হয়েছে। কাজেই ঠিক পাকিস্তান মডেলেই সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত পক্ষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে, কিংবা সেনাবাহিনীর দেখানো পথে চলতে পারবে না, তখনই তারা আবার জনগণের পাশে দাঁড়াতে বেরিয়ে আসবে রাজপথে। যেমনটা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, যদি বাংলাদেশে নির্বাচিত নেতৃবৃন্দ আবারও ব্যর্থ হন তাহলে আবারও সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে। বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত 1.5 বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমনপীড়ন, মব, আত্মতুষ্টির নীতি নির্ধারণ, সবকিছুর জবাবদিহির সময় যেন চলে এসেছে। দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে 4 দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না, এটা এখন তাদের কাছে স্পষ্ট। আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ, যে অরাজকতার ঢেউ উঠবে, সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলেই তাদের আতঙ্ক। এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন, প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন, এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে
আসলে জনগণ ছাড়বে না। তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন। বিস্ময়কর ভাবে এই তালিকায় রয়েছেন 9 জন উপদেষ্টা, কয়েকজন রাজনীতিক, সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক, এমনকি আইজিপিও। ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে, ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। দৃশ্যপটটা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও। যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল, শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরী ডুবে গেছে, এখন সবাই সাঁতার কাটছে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাত্রে ফিরে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত 1.5 বছর ধরে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন, তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে, তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে, এটা বুঝতে আর কারো বাকি নেই। এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে, তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই, সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক। খবরটি আটকে ওঠার মতো। একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য। উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশ ছাড়তে চাইছেন। এই তালিকায় নাকি 9 জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ভাবা যায়, যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আঁচ করে পিট্টান দেওয়ার প্রস্তুতি নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো? এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে, তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলেও কম বলা হবে। কোনো টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যে ডিপি ওয়ার্ল্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি, সেই কোম্পানিকে আমাদের নিউ মোরিং টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল, এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না। মানে এর ফলে যা হবার তাই হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে, আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা। ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে 66 কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন, তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে। যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুড বুকে ছিল, তারাও এখন সুর পাল্টাচ্ছে। কমনওয়েলথ পর্যবেক্ষক দল যখন জাতীয় পার্টির সাথে বৈঠক করে এবং পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনায় বসে, তখন সরকারের অস্বস্তি তো গোপন করতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক এবং সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে কমনওয়েলথের দ্বিমত পোষণ করা, সব মিলিয়ে সরকারের কূটনৈতিক পরাজয়টা এখন স্পষ্ট। এমনকি ইউরোপীয় ইউনিয়নও সাফ জানিয়ে দিয়েছে, দেশের সিংহভাগ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভেতর থেকে। এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল, সেই সিভিল সোসাইটির সদস্যরাও এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে। অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে শুরু করলে ইঁদুর লাফিয়ে পড়ে, সেই ইঁদুরগুলো লাফাতে শুরু করেছে। প্রথমে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্যগুলো খেয়াল করুন। তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না, অথচ গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন। এখন তিনি বলছেন সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তিনি শুধু পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? কুপরামর্শ। এই যে হঠাৎ করে দায় এড়ানোর চেষ্টা, এটা কিসের ইঙ্গিত?
অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি কোনো সম্মানই নেননি, তখন দর্শকের সারি থেকে ধেয়ে আসা প্রশ্ন, অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমোঘ বাণী, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন গায়ে কাদা লাগবেই, আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত। বাদ যাননি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার কথাগুলো আরো তীক্ষ্ণ, তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে। তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল সরকার তা হারিয়েছে। এখন তাদের সামনে একটাই কাজ বাকি, কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন তা আদতে সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। তিনি যখন বলেন ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন বোঝা যায় হতাশার গভীরতা কতখানি। রাজনীতির মাঠেও সরকার এখন ভীষণভাবে কোণঠাসা। বিএনপি এবং জামায়াতের মধ্যকার দূরত্ব এবং সরকারের উপদেষ্টাদের সাথে বিএনপির সম্পর্কে টানাপোড়েন নতুন এক সংকট তৈরি করেছে। বিএনপি কোনো সমঝোতায় যেতে নারাজ, আর এতেই ঘুম হারাম হয়েছে সেই সব উপদেষ্টাদের যারা এতদিন বিএনপির উপর খানিকটা দমন নিপীড়ন চালানোর চেষ্টা করেছে। তারা বুঝতে পারছেন ক্ষমতার পালাবদল হলে তাদের রক্ষা নেই। অন্যদিকে সরকারের নিজের তৈরি করা ইনকিলাব মঞ্চ এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তাদের কর্মসূচিতে পুলিশি অ্যাকশন এবং পাল্টা ঘেরাও কর্মসূচির ঘোষণা, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। শোনা যাচ্ছে যে 3টি বড় ইস্যু, বন্দরের অচল অবস্থা, পে স্কেল আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সরকারকে চেপে ধরেছে। সচিবালয়ের তালা ঝুললে বা বন্দর পুরোপুরি বন্ধ হলে দেশ অচল হতে বাধ্য। এমন ত্রিমুখী সংকট সামাল দেওয়ার কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। মানে ইউনূসের পক্ষে তো একেবারেই সম্ভব নয়, কারণ ইউনূস নির্বাচিত সরকার নয়। ডক্টর ইউনূস আসলে এখন আক্ষরিক অর্থে একা। তার বশংবদ উপদেষ্টাদের পরিবার দেশ ছেড়েছে, পুলিশের কর্মকর্তারা সেফ এক্সিট খুঁজছেন, আর সুশীল সমাজের প্রতিনিধিরা দায় এড়িয়ে নিজেরা সাধু সাজতে ব্যস্ত। চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা, তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে, তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। সব মিলিয়ে মনে হচ্ছে একদল পরজীবী দেশটাকে এমন অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিয়েছে যেখানে কেউই আর নিরাপদ নয়। ডক্টর ইউনূস হয়তো নির্বাচনটা জোর করে ফেলবেন, কিন্তু তার ফলাফল বা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো বন্ধু বা সহযোগী তার পাশে অবশিষ্ট নেই। শেষ বেলায় এই নিঃসঙ্গতা কেবল তার ব্যক্তিগত পরাজয় নয়, বরং তার ভয়ঙ্কর অসুয়া, ভয়ঙ্কর হিংসাত্মক পরিণতির, রাজনীতির করুণ পরিণতি তার। মূলত একদল স্বার্থান্বেষীর কারণে দেশ এমন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি যেখানে কেউই নিরাপদ নয়। প্রধান উপদেষ্টা ইউনূস এখন ঘরে বাইরে একা, তার সমস্ত শক্তির উৎস একে একে নিভে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই, না পারলেও তো মুক্তি নাই। এই টালমাটাল অবস্থায় দেশের ভবিষ্যৎ আপনিই জানেন, অন্ধকার, অন্ধকার এবং অন্ধকার। ভালো থাকবেন।